This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখছেন টিভি9 বাংলা। শর্মিষ্ঠার সঙ্গে রয়েছি আমি শুভজিৎ। শর্মিষ্ঠা, বোধহয় ফুল অ্যান্ড ফাইনাল যুদ্ধটা এবার শুরু হয়ে গেল 26-এর দিকে তাকিয়ে। ভোটের বছরে পা, দলের প্রতিষ্ঠা দিবসে কর্মীদের চূড়ান্ত প্রস্তুতির বার্তা মমতা অভিষেক দু তরফেই। কোনো অপশক্তির কাছে মাথা নত নয়, সকল রক্তচক্ষু উপেক্ষা করেই মানুষের জন্য সংগ্রাম চলবে। দলীয় নেতা কর্মীদের শুভেচ্ছা জানিয়ে পোস্ট তৃণমূল নেত্রীর। নব উদ্যমে আগামী লড়াইয়ের জন্য প্রস্তুত হন বার্তা অভিষেকের। কাল থেকে ময়দানে নেমে পড়ছে তৃণমূল সেকেন্ড ইন কমান্ড। কাল বারুইপুরে সভা রয়েছে অভিষেকের। এরপরে কখনো দক্ষিণবঙ্গ, কখনো উত্তরবঙ্গ, গোটা রাজ্য চষে বেড়ানোর কথা ইতিমধ্যেই ঘোষণা করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমরা দেখাচ্ছি গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের মাধ্যমে যে কোন পথে অভিষেক। একেবারে প্রথম থেকে আমরা দেখাচ্ছি তারিখ ধরে ধরে। 2রা জানুয়ারি দক্ষিণ 24 পরগনা, 3রা জানুয়ারি জলপাইগুড়ি আলিপুরদুয়ার, 9 জানুয়ারি রানাঘাট কৃষ্ণনগর বনগাঁ, 6 জানুয়ারি বীরভূম, 8 জানুয়ারি মালদা, 7 জানুয়ারি উত্তর দিনাজপুর। অর্থাৎ দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গ, গোটা রাজ্য চষে বেড়াবেন অভিষেক। সৌরভ আমাদের সঙ্গে লাইভে রয়েছেন। সৌরভ, নতুন বছর, ভোটের বছর, প্রথম দিন, ইতিমধ্যেই বার্তা বোধহয় পরিষ্কার করে দিয়েছে রাজ্যের শাসক দল। শুভজিৎ, প্রথমেই জানাই হ্যাপি নিউ ইয়ার, নতুন বছরের শুভেচ্ছা। এবং নতুন বছর পড়ার সঙ্গে সঙ্গেই যেহেতু এটা ভোটের বছর, রাজ্যের বিধানসভা নির্বাচন, খুব স্বাভাবিকভাবে প্রথম দিন থেকেই কিন্তু দামামা বেজে গিয়েছে এবং বিদায়ী বছর থেকেই সেই দামামা অনুভব করা যাচ্ছিল। এবং একেবারে নতুন বছরের শুরুতেই আজকে 1 তারিখ, আগামীকাল 2 তারিখ দক্ষিণ 24 পরগনা থেকে যাত্রা শুরু করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবারে তার যে যাত্রা সেটা একেবারে পরপর জেলা ধরে নয়। এবারের যাত্রা দক্ষিণ 24 পরগনা, দক্ষিণ 24 পরগনার পরই আলিপুরদুয়ার। আপাতত জলপাইগুড়ি যাচ্ছেন না, সেটা স্থগিত করা হয়েছে, পরে তিনি যাবেন। এভাবেই 15 তারিখ তিনি গিয়ে পৌঁছবেন তমলুকে, যেখানে নন্দীগ্রামে তিনি যাবেন, সবার নজর থাকবে সেদিকে। অন্যদিকে বীরভূম রয়েছে বনগাঁ, যেখানে ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে গিয়ে তিনি পৌঁছবেন। অর্থাৎ একেবারে যে বলা যায় যে বাংলার রাজনীতির যে ভর কেন্দ্রগুলি, যেগুলো বাংলার রাজনীতিকে প্রভাবিত করে, গুরুত্বপূর্ণ যে সমস্ত জায়গা, সেগুলো সবটাই কিন্তু ছুঁয়ে নেবেন তিনি। এসআইআর আবহে ইতিমধ্যেই দিল্লি থেকে বাংলা সর্বত্র দেখা যাচ্ছে তৃণমূল কংগ্রেসকে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সক্রিয়তা বাড়াচ্ছে বিজেপিও। এই জায়গা থেকে দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই 1 মাস ব্যাপী যাত্রার যে সূচি পাওয়া গেছে তা নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ। শুভজিৎ, আমরা সেই সূচি একবার দেখাই। সেই সূচি আপনাদেরকে আমরা দেখাচ্ছি। অভিষেক বন্দ্যোপাধ্যায় গোটা মাস জুড়ে কোথায় যাবেন, সৌরভ যে কথা বলছিল, একটা রুট ধরে যাবেন না, কখনো দক্ষিণবঙ্গ, কখনো উত্তরবঙ্গ। 2রা জানুয়ারি দক্ষিণ 24 পরগনা থেকে যাত্রা শুরু করছেন। পাশাপাশি আমরা দেখাচ্ছি 10ই জানুয়ারি পুরুলিয়া, বাঁকুড়া, বিষ্ণুপুর, 16ই জানুয়ারি মেদিনীপুর, 15ই জানুয়ারি তমলুক, অত্যন্ত গুরুত্বপূর্ণ, নজর থাকবে গোটা রাজ্যের। 13ই জানুয়ারি কোচবিহার, 17ই জানুয়ারি জঙ্গিপুর, বহরমপুর, 12ই জানুয়ারি কলকাতায়। একদম শুভজিৎ, আমরা লোকসভা নির্বাচনের আগে অভিষেককে দেখেছিলাম একটা রুটে জনজোয়ার যাত্রা করতে, তবে বিধানসভা নির্বাচনের আগে কৌশলটা অনেকটাই স্পেসিফিক, মানে মূল জায়গাগুলো, যে জায়গাগুলো বিশেষ করে নজর রয়েছে তৃণমূল কংগ্রেসের, উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ এবং রাঢ়বঙ্গ, পশ্চিমাঞ্চল, সমস্ত জায়গায় কিন্তু স্পেসিফিক জায়গাগুলোকে বেছে নেওয়া হয়েছে। সেই জায়গাগুলো দেখলেই কিন্তু পুরো স্পষ্ট হয়ে যাবে যে কোন কোন জেলায় কোন কোন জায়গায় বিশেষ করে নজর রয়েছে এবং কোন জেলাগুলোকে সব থেকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। কারণ বছরের শুরু থেকে একেবারে প্রায় 1 মাস ধরে এই কর্মসূচি চলবে অভিষেকের, যেটা কিন্তু আমরা লোকসভা নির্বাচনের আগেও দেখেছিলাম, কিন্তু সেটা উত্তরবঙ্গ থেকে শুরু হয়ে একেবারে দক্ষিণবঙ্গে এসেছিল, একটা রুট ধরে হয়েছিল, কিন্তু বিধানসভা নির্বাচনের আগে অনেকটা স্পেসিফিক। আমরা দুটো ছবি একসঙ্গে আপনাদেরকে দেখাই। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় দলের প্রতিষ্ঠা দিবসে ভোট বছরের প্রথম দিন দলীয় কর্মীদের বার্তা দিয়েছেন, মাথা নত নয়, সকল রক্তচক্ষু উপেক্ষা করেই মানুষের জন্য সংগ্রাম চলবে। দলীয় নেতাকর্মীদের শুভেচ্ছা জানিয়ে পোস্ট তৃণমূল নেত্রী। নব উদ্যমে আগামী লড়াইয়ের জন্য প্রস্তুত হন বার্তা অভিষেকের। এই দুটো পোস্ট আপনাদেরকে আমরা দেখাচ্ছি। আজকে সকাল সকাল পোস্ট করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। আপনাদেরকে আমরা রুট দেখাচ্ছি। নবজোয়ার যাত্রা কোচবিহার থেকে শুরু হয়েছিল, শেষ হয়েছিল দক্ষিণবঙ্গে, কিন্তু এবার অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই রকম কোনো যাত্রা করছেন না, বরং আলাদা আলাদা জোনগুলোকে বেছে নিয়েছেন, আলাদা আলাদা জায়গাগুলোকে বেছে নিয়েছেন এবং সেগুলো প্রত্যেকটাই সিগনিফিকেন্ট। তার মধ্যে যেমন কৃষ্ণনগর রয়েছে মতো অধ্যুষিত, বনগাঁ রয়েছে মতো অধ্যুষিত, একই রকমভাবে শুভেন্দুর গড় তমলুকও রয়েছে।
তৃণমূল কংগ্রেস যেমন তার কর্মসূচি শুরু করে ফেলছে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় কাঁথিতে গিয়ে যখন শেষ করবে তখন শুভেন্দু অধিকারী তিনি কি থেমে থাকবেন? না, নতুন বছরের শুরুতেই পথে নামছে যুযুধান দুই শিবিরের দুই সেনাপতি। দক্ষিণের বারুইপুরে সভা করছেন অভিষেক, আর উত্তরের মালদায় সভা করবেন শুভেন্দু অধিকারী, যে সভার জন্য হাইকোর্টের অনুমতি নিয়েছেন তিনি। হাইকোর্টের অনুমতি নিয়ে কাল চাঁচলের সভা। বিরোধী দলনেতার বেশ কিছু শর্ত আরোপ করা হয়েছে। ৯,০০০-এর জমায়েত, সর্বাধিক ৭০টি মাইক ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে আদালতের তরফ থেকে। আমার সঙ্গে রয়েছেন আমার সহকর্মী শুভতোষ। শুভতোষ, ৯,০০০-এর বেশি জমায়েত করা যাবে না এবং ৭০টি মাইক ব্যবহার করা যাবে। ওই সভা, সেই সভার যথেষ্ট গুরুত্ব রয়েছে, কারণ নতুন বছর, ভোটের বছর, সেই ভোটের বছরে প্রথম সভা বিজেপি। ঠিক কিরকম প্রস্তুতি দেখছো? দেখো, প্রথমেই তোমাকে আমি নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছি। তোমাকে। আমার সঙ্গেই রয়েছেন বিজেপির মানে জেলার নেতারা এবং বিশেষ করে জেলা সভাপতি রয়েছেন অজয় গাঙ্গুলি। বলছি যে কতটা প্রস্তুতি আপনারা নিচ্ছেন এই বিষয়ে, কারণ প্রথম থেকে বাধা আসছিল এবং কেন এই বাধা আসছিল? দেখুন, বিরোধী দলের নেতার যখনই জনসভা পশ্চিমবঙ্গে কোথাও হচ্ছে তখনই সার্বিকভাবে তৃণমূল সরকার ভয় পেয়ে সমস্ত রকমভাবে সভা বন্ধ করার চেষ্টা করছে। প্রতিবারই আমরা ধরে নিয়েছি অ্যাপ্লিকেশন করার পর পাবো না এবং সেটা হাইকোর্ট থেকে আমাদের নিতে হবে, এবং নেওয়ার পরেও যেটা থাকছে যে বিরোধী দলনেতার কণ্ঠস্বর যেন সমস্ত জায়গায় পৌঁছাতে না পারে, তার জন্য লিমিটেড মাইক, লোক যতই থাক শুনতে পারবে, লোকও তো ৯,০০০ বলে দেওয়া লোক শুনতে যেন কম পারে এই সরকারের দুর্নীতি, সেই জন্য সমস্ত রকম প্রতিবন্ধকতা সৃষ্টি করে এবং একবারে না পারতে হাইকোর্ট পারমিশনটা তাদেরকে দিচ্ছে। আব্দুর রহিম বক্সি জেলা সভাপতি, তিনি বলেছিলেন শুভেন্দু অধিকারীকে মালদায় মাটিতে পা রাখতে দেবো না। ওনার উত্তর আমরা বেশি কেউ দিই না পার্টি থেকে, উনি অনেক কিছু বলেন টলেন জনপ্রিয়তা পাওয়ার জন্য। ওনাদেরকে নিয়ে আমার চিন্তা নাই এবং ওনাদের কথা বলার কোনো আগ্রহ আমাদের নাই। কিন্তু প্রশাসন কি তাদের কথাই চলছে? না, প্রশাসন আর তৃণমূল তো একটাই, প্রশাসন আর তৃণমূল দল এরকম আলাদা কিছু নাই। আমাদের বিরোধী দলনেতা কালকে আসছে, কালকে মানুষের স্বতঃস্ফূর্ত যে জনসভা সেটা দেখবে ওইখানকার বড় বড় তৃণমূলের যারা নেতা আছে। আর আমরা চেষ্টা করব যতদূর অবধি মাইক দেওয়া যায় হাইকোর্টের আদেশ মেনে আমরা মানুষকে শোনাবো এই সরকারের দুর্নীতি কী। শুভেন্দু অধিকারীকে ভয় পাওয়ার একটাই কারণ, রোহিঙ্গাকে বাংলাদেশে পাঠাতে হবে, অনুপ্রবেশকারীকে বাংলাদেশে পাঠাতে হবে, অবৈধ লোককে পশ্চিমবঙ্গে রাখতে দিবে না। এইটা বিরোধী দলনেতা থেকে বিজেপির সবাই বলছে বলেই আজকে বিজেপির নেতাদেরকে হাইকোর্টে গিয়ে জনসভার পারমিশন নিতে লাভলি হচ্ছে। খাতুন বাংলাদেশি বলে যাকে চিহ্নিত করা হয়েছে, সে তারও তো নাম রয়েছে সেটা, এবং এই সমস্ত এলাকাতেই, সেই চাঁচলেই তো শুভেন্দু অধিকারীর সভা। লাভলি খাতুনের নামটা জানা গেছে, তাই এরকম শহে শহে হাজারে হাজারে লাভলি খাতুনকে রেখেই তো পশ্চিমবঙ্গে তৃণমূল সরকার 15 বছর সরকার চালাচ্ছে। সেই জন্য সেইগুলো একটু জানাজানি হওয়ার জন্য তারা সমস্ত রকম প্রতিবন্ধকতা সৃষ্টি করে। তারা যথেষ্ট প্রস্তুত এবং তারা চাইছেন যে স্বতঃস্ফূর্তভাবে সেখানে মানুষ জমায়েত করবেন এবং কালকের যে সভা রয়েছে শুভেন্দু অধিকারী রাজ্য বিরোধী দলনেতা তা সফল হবে, সেদিকে আমাদের নজর থাকছে। অনেক ধন্যবাদ শুভতোষ। এদিকে তৃণমূলের প্রতিষ্ঠা দিবসে নাম না করে শুভেন্দুকে নিশানা ফিরহাদের। সিরাজউদ্দৌলার আমলেও মির্জাফর ছিল, এখনো আছে। ইডি সিবিআইয়ের ভয়ে অন্য দলে গেছে আক্রমণে ফিরহাদ হাকিম। মির্জাফর ছিল, সিরাজউদ্দৌলার সাথেও ছিল, কংগ্রেস রাজনীতিতেও আমাদের সাথে ছিল, আজকেও আছে। কেউ মির্জাফর ডাইরেক্ট বাবা ইডিকে ভয় পাই, সিবিআই কে ভয় পাই, একটু আমার হাত ধরে নাও, চলে গেল। দেখুন, এই মুহূর্তে দাঁড়িয়ে এসআইআর এর শুনানি পর্ব চলছে, তো কিন্তু দেখুন এই শুনানি পর্বেও আতঙ্কে মানুষের মৃত্যুর অভিযোগ হচ্ছে। যেমন বাঁকুড়ার বিষ্ণুপুরে হৃদরোগে আক্রান্ত হয়ে বৃদ্ধার মৃত্যু হয়েছে। বিস্তারিত জানবেন আমার সহকর্মী হীরক সঙ্গে রয়েছেন। হীরক, ঠিক কি ঘটেছিল ঘটনাটা, কি বলছেন পরিবারের সদস্যরা? দেখো, গতকাল বিকেলে বাঁকুড়ার বিষ্ণুপুর থানার ভরা গ্রাম পঞ্চায়েতের লেদারঘাট গ্রামে সেখানে রহিমা বিবি নামে 65 বছরের এক বৃদ্ধার মৃত্যু হয় এবং এই বৃদ্ধার মৃত্যুর পরই তার পরিবারের তরফে যে অভিযোগ তোলা হয় সেই অভিযোগকে ঘিরে কিন্তু রাজনৈতিক চাপানুতর শুরু হয়। পরিবারের তরফ থেকে দাবি করা হয় যে এই রহিমা বিবি দীর্ঘদিন ধরে ওই লেদারঘাট এলাকার বাসিন্দা ছিলেন, তার ভোটার কার্ড রয়েছে, তার আধার কার্ড রয়েছে, গ্রামের অন্যান্যদের সঙ্গে তিনিও এনুমারেশন ফর্ম ফিল আপ করেছিলেন, কিন্তু এনুমারেশন ফর্মে তিনি 2000
2002-এর তার নিজের ভোটার তালিকার কোনো রকম তথ্য এবং তার নিকটাত্মীয়দের যে তথ্য, সেই তথ্য তিনি দিতে পারেননি কোনো কারণে, এবং সেই কারণে তাকে শুনানিতে ডাকা হয়েছিল আগামী 2রা জানুয়ারি অর্থাৎ আগামীকাল। তার সেই শুনানিতে তিনি কি নথি জমা দেবেন, কি তথ্য জমা দেবেন তা বুঝতে না পেরে এই বৃদ্ধা আতঙ্কে ভুগতে শুরু করে। পরিবারের তরফে দাবি করা হয় বারে বারে বৃদ্ধা পঞ্চায়েত সদস্য, স্থানীয় পঞ্চায়েত সদস্যর কাছে ছুটে যায় এই প্রয়োজনীয় নথির জন্য, কিন্তু তারপরও আতঙ্ক তার কাটেনি এবং সেই আতঙ্কে হৃদরোগে আক্রান্ত হয়ে ওই বৃদ্ধার মৃত্যু হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানুতো শুরু হয়েছে। স্থানীয় পঞ্চায়েত সদস্য তিনি যেটা দাবি করেছেন, তার কাছে বৃদ্ধা একাধিকবার ছুটে গিয়েছিলেন। বৃদ্ধা এই পঞ্চায়েত সদস্যর কাছ থেকে প্রয়োজনীয় নথি চেয়েছিলেন এবং পঞ্চায়েত সদস্য তাকে আশ্বস্তও করেছিলেন তাকে সাহায্য করার ব্যাপারে, কিন্তু তাতে আশ্বস্ত হতে না পেরে বা নিজে এই যে তার পরিবারের তরফ থেকে দাবি করছে। আপাতত তোমাকে ধন্যবাদ হিরো। ওই টেনশন ঢুকে গেল, ওইটি যেমনি শুনল যে আমার তার আর কিছু নাই, আমার নাম নাই, আমি কাগজ পেলুম। এখনো আমার মেয়ে ছেলেটা পঞ্চায়েতে রয়ে গেল, ওইটা নিয়ে টেনশন হয়ে গেল যে এখনো কাগজটা এলো নি, আমার নামটাই আর হলো নি নাকি, ওইটা টেনশনটা আর হয়। কোনো ডকুমেন্টস মিলছিল নি, ওর বাবারও মিলেনি, ওরও মিলেনি, দিয়ে ওই দুশ্চিন্তায় ছিল, গলায় দড়ি নেবো, বিষ খেয়ে নেবো, এই করছিল আতঙ্ক ভয়ে। ওই কোনো ডকুমেন্টস মিলেনি, ভোটার কার্ডের নামে কোনো 2002 সালে ভোটার সার্টিফিকেট নাম নেই। জমা দিলাম, তো জমা করতে তো পারিনি, তো আমার ওর কোনো ডকুমেন্টস পাচ্ছিল না। আমি গ্রাম পঞ্চায়েত মেম্বার। আমার কাছে বিগত কয়েকদিন ধরেই আমার বাড়ি যাচ্ছিল এই রহিমা বিবি, কিন্তু আমার সাথে দেখা পাইনি। একদিন দেখা হয়েছিল, তো আমি বললাম কি ব্যাপার, বললো আমার এসআইআর বাদ গেছে নাম, সবারই হয়ে গেল, আমারটা এখানে হচ্ছে না, আমার কোনো ডকুমেন্টস নেই, তাহলে পঞ্চায়েতগতভাবে একটু ব্যবস্থা করে দাও। আমি আশ্বাস দিলাম যে ঠিক আছে, আমি দেখছি বিষয়টা, আমি প্রধানের সাথে কথা বলছি, তোমার কোনো চিন্তা নেই। তো ও কিন্তু তবু কিন্তু বিচলিত ছিল। এদিকে বাঁকুড়ার পাশাপাশি উত্তর 24 পরগনার স্বরূপনগরেও সেখানেও এসআইআর আতঙ্কে মৃত্যুর অভিযোগ। হৃদরোগে আক্রান্ত মৃত্যু হয় সুলতান সর্দারের। শুনানি থেকে ফিরেও আতঙ্কে ছিলেন সুলতান। বেশ কিছু নথি না থাকায় দেশ ছাড়া হওয়ার আতঙ্কে মৃত্যু, অভিযোগ করছে তার পরিবার। দীপঙ্কর আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী। দীপঙ্কর, পরিবার ঠিক কি বলেছে? নিশ্চয়ই গোটা বিষয়টা নিয়ে রাজনৈতিক চাপানোতর শুরু হয়ে গেছে। দেখো, একদমই তাই। ইস্যু নিয়ে তো রাজনৈতিক চাপানোতর থাকে, কিন্তু যে ঘটনা, সব থেকে বড় বিষয় হচ্ছে ইনি একজন পরিযায়ী শ্রমিক ছিলেন এবং পরিযায়ী শ্রমিক থাকার কারণে তখন বাইরে থাকতেন, সেই কারণে 2002 তার নাম ওঠেনি, এমনটা পরিবারের সূত্রে বলা হচ্ছে, এবং তার জন্যই তার মধ্যে আতঙ্ক ছিল। এবং আতঙ্কের একটা বড় জিনিস হচ্ছে স্বরূপনগর, হাকিমপুর। তুমি জানো এখানে প্রচুর মানুষ যাদেরকে পুশব্যাক হয়ে চলে যেতে দেখেছেন, যারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসে, রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে এসে সেখানে অপেক্ষা করেছেন, তাদের ওখানে অপেক্ষা করা, তাদের কষ্ট, সেইগুলো তিনি দেখেছেন। এবং সেই কারণেই কিন্তু তার মধ্যে আর একটা একই জায়গা, অর্থাৎ স্বরূপনগরেরই বাসিন্দা, স্বরূপনগরের ওপর দিয়ে ওই পুশব্যাক করা মানুষগুলো গেছেন, সেই দেখা এবং সেই আতঙ্কটা তাকে বারবার গ্রাস করেছে। তাহলে কি তার সঙ্গে এরকম হতে পারে? এই আতঙ্কটা তার মধ্যে ভয়ঙ্কর আকার ছিল। এবং অবশেষে যখন শুনানিতে গেছেন এবং গিয়ে যে কাগজপত্র, নথি, যা যা প্রয়োজনীয় জিনিস তিনি জমা দেওয়ার কথা বলেছিলেন বা দিয়েছেন, সেগুলোতে যে স্যাটিসফাইড নয় সেটা উনি কথা বলে বুঝতে পেরেছেন। এবং তারপর থেকে তার আতঙ্ক আরও বাড়তে শুরু করে এবং হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান। স্বাভাবিকভাবে তার এই মৃত্যুর পেছনে এসআইআর এর এই আতঙ্ক, এটাই বলছেন পরিবারের তরফ থেকে। এবং সেই শোনাই একবার দর্শকদের। এই মৃত্যুর কারণ একটাই হচ্ছে ওই এসআইআর, ওই টেনশন, ওই জিনিসটাই আগে দূর করতে হবে আমার তো মনে হয়। হয়তো মানুষ আমরা কেউ বাঁচবো না এমনি। এখান থেকে 4-5 দিন আগে নোটিশ আসে। নোটিশ আসার পরে আব্বা ডাকাই। কিসের নোটিশ? ওই যে এসআইআর, তো এসআইআর জন্য এবার সেই নোটিশ নিয়ে আব্বা যায়। যাওয়ার পরে ওখান থেকে বাড়ি এসি, ওই যে আব্বা ওই যে বিছানায় শুয়ে পড়লো, আব্বার আর ওই 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 মানে হাই প্রেশার হয়ে আইছে, টেনশনে মারা গেছে। এই টেনশন কিসের টেনশন করছিল? এই এনআরসি আপনার সাথে বলতো এসব কথা? হ্যাঁ বলতো যে আমার কি ছেলেপিলি থেকে চলে যেতে হবে, আমার কি আমি বলছি না, তোমার ছেলেপিলি থেকে যেতে হবে না, তোমার কিচ্ছু হবে না। তো আপনারা তো এই দেশীয় লোক,
হ্যাঁ আমি এই দেশেও তো ওই আবার এই নোটিশ এসে একটু ভয় পেয়ে গেছে, নামের ভুল পেয়েছে। কিসের নোটিশ এসেছিল? ওই নামের ভুলেই না কি এইছে, ওই এসআইআর এর নোটিশ? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমাদের প্রশ্ন হচ্ছে নির্বাচন কমিশনের আর কত রক্ত লাগবে, আর কত মৃত্যুর প্রয়োজন হবে তাদের এই অমানবিক পদক্ষেপগুলির জন্য, যেখানে গণতন্ত্র হচ্ছে মানুষের জন্য, সেই মানুষের প্রতি এদের কোনো মানবিকতা নেই। এই জাতীয় নির্বাচন কমিশন, যাকে নিয়ে আমরা গর্ব অনুভব করতাম দীর্ঘদিন ধরে, সেটা বিজেপির প্ররোচনায় এই জাতীয় নির্বাচন কমিশন এখন পরিণত হয়েছে বিজেপিরই একটা শাখা সংগঠনের সংস্থায়, এবং তাদের অমানবিক পরিকল্পনাহীন পদক্ষেপের জন্য এতগুলো প্রাণ গেল। আমাদের প্রশ্ন, আর কত প্রাণ যাবে? এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায়। জগন্নাথ দা, শুভজিৎ রয়েছি। জয়প্রকাশ মজুমদার কি বললেন, কি অভিযোগ করলেন তা তো নিজের কানেই শুনলেন। আমরা বাঁকুড়ার ছবি দেখালাম, স্বরূপনগরের ছবি দেখালাম। বিশেষ করে স্বরূপনগরে যিনি ভদ্রলোক পরিযায়ী শ্রমিক, তিনি গেছিলেন শুনানিতে, কিন্তু মনে করেছিলেন যে নথি জমা দিয়েছেন সাফিসিয়েন্ট নয়। বাড়িতে এসে ওই যে বিছানায় পড়েন, তারপরে তিনি আর উঠতে পারেননি, পরিবারের কথাই বলছেন। দেখুন, এসআইআর একটি সাংবিধানিক প্রক্রিয়া। ভারতের নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গ সহ 12টি রাজ্যে এই প্রক্রিয়া চালাচ্ছে। কোথাও মানুষ মরছে না, শুধু পশ্চিমবঙ্গেই মরছে। এও তো একটা অদ্ভুত বিষয় না? পশ্চিমবঙ্গ একটা তো অগ্নিযুগের বিপ্লবীদের জন্ম দিয়েছে। মাস্টারদা সূর্য সেন থেকে শুরু করে বাঘা যতীন পর্যন্ত এত যে বাঙালির যে রক্তের ধারা বহন করছে তাদের শিরায় ধমনীতে, সেই বাঙালি শুধুমাত্র নথি দেখানোর জন্য মারা যাচ্ছে? এ কি বিশ্বাসযোগ্য? তার ফলে কোথাও যদি আতঙ্ক কিছু তৈরি হয়ে থাকে, সেটা তৃণমূল কংগ্রেসের তৈরি করা। বাকি 11টা রাজ্যে তো কোথাও এই ধরনের কিছু হচ্ছে না। কেউ তো বলছে না আমরা কাগজ দেখাবো না। যদি কোনো ধরনের লজিক্যাল এরার বা ডিসক্রিপেন্সি থাকে, ম্যাপিং না হয়, কাগজ তো দেখাতে হবে। আমরা ভারতবর্ষে থাকবো, ভারতবর্ষে তো ধর্মশালা না যে যেখানে আসবে আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড বানিয়ে নেবে, থাকতে শুরু করবে, রোজগার করতে শুরু করবে। এ তো হতে পারে না। দেশে থাকতে গেলে ভোটার তালিকায় নাম তুলতে হলে কাগজ দেখাতে হবে না? বুঝতে পেরেছি। তো কাগজ দেখাতে হবে এবং শুনানিতে আসতে হবে। কিন্তু আতঙ্ক তৈরি করছে নির্বাচনী প্রক্রিয়ার মধ্যে তৃণমূল কংগ্রেস। তাই কোথাও দুঃখজনক মৃত্যু হয়ে থাকে, তার সম্পূর্ণ দায় তৃণমূল নেতৃত্ব এবং তৃণমূল কংগ্রেসের। ধন্যবাদ। দেখুন, এসআইআর শুনানি নিয়ে একাংশের মধ্যে আতঙ্ক রয়েছে, হয়রানির অভিযোগ হচ্ছে। ঠিক সেই সময় লজিক্যাল ডিসক্রিপেন্সি নিয়ে প্রশ্ন করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সঠিকভাবে তথ্য আপলোডের পরেও কেন শুনানিতে ডাকা হয়েছে কমিশনের সঙ্গে বৈঠকের পর? প্রশ্ন অভিষেকের। যদিও বলা হচ্ছে যে অ্যাপের বিভ্রাট বলে দায় এড়ানোর চেষ্টা করেছে কমিশন। जैसे ही आप लॉजिकल डिस्क्रिपेंसीज के कोई केस में जाते हैं तो वहां पे 4 ड्रॉप डाउन आते हैं। एक आता है सेंड टू डीईओ, एक आता है जनरेट हियरिंग नोटिसेस, एक आता है फाउंड ओके, और चौथा आता है फाउंड इनएलिजिबल। अगर डॉक्यूमेंट सबमिट करने के बाद भी किसी का केस ओके है और फाउंड ओके में दबाया जा रहा है, क्लिक किया जा रहा है, तो भी हियरिंग नोटिसेस जनरेट हो रहा है, जिसका कोई जवाब उन्होंने नहीं दिया। उन्होंने माना कि ऐप में हो सकता है कोई टेक्निकल ग्लिचेस हो, लेकिन इसका कोई जवाब हमें नहीं मिला। তৃণমূল কে? তো ওর মানা না মানায় কি আসে যায়? যেটা ইলেকশন কমিশনের করা দরকার সেটা ইলেকশন কমিশন করবে। তৃণমূল মানলে ভালো, না মানলে আরও ভালো, কোনো চিন্তার কোনো কারণ নেই। তৃণমূলকে নোটিশ করে তৃণমূলের মত নিয়ে ইলেকশন কমিশন চলতে পারে না। অতএব সেই কারণে লড়াই করলে তৃণমূল করুক, আর না করলে কালীঘাটে বসে থাক, ইলেকশন হয়ে যাবে ইলেকশনের সময় মতো। দিলীপ ঘোষ গতকাল তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠক করলেন। তারপরে কি তিনি চাঙ্গা? কারণ আজ সল্টলেক বিজেপির অফিসে পৌঁছে গিয়েছেন দিলীপ ঘোষ। অমিত শাহের ডাক পাওয়ার পর শ্রমিকের সঙ্গে আজকে আলাদাভাবে বৈঠক চলছে এই মুহূর্তে দাঁড়িয়ে দিলীপ ঘোষের। ভোটের আগে ফের সক্রিয়তার ইঙ্গিত দিয়েছেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি। এক্সক্লুসিভ TV9 বাংলাকে কি রিয়াকশন দিয়েছেন শুনুন। মাঝখানে ততটা আপনাকে ফাংশনাল দেখাচ্ছিল না। অমিত শাহজি এলেন, তারপর আজ আপনি রাজ্য অফিসে।
নির্বাচন আসছে, সবাইকে কাজে লাগতে হবে। বড় নেতারা এটা দেখে ঠিক করেন কাকে কী কাজ দেবেন। এখানকার পার্টির সংগঠনের দায়িত্ব যাদেরকে দেওয়া হয়েছে তারা দেখছিলেন, সংগঠনে আমার কোনো দায়িত্ব ছিল না। নির্বাচনে সবাইকে চাই, তাই সবাইকে ডাকা হচ্ছে। দিল্লিতে ওরা প্ল্যানিং করছেন কাকে কী কাজ দেবেন এখানে। তখন তো পার্টির এত নেতৃত্ব ছিল না, আমরা কজন ছিলাম। গত 5 বছরে এমএলএ, এমপি, অন্য পার্টি থেকে আসা নেতা সব মিলে আমাদের পার্টিতে অনেক নেতৃত্ব। তো সবাইকে মিলে কাজ ভাগ করে দেওয়া, যেটা পার্টির পক্ষে ভালো হবে সেটা দিল্লি থেকে ওরা বসে এসে ঠিক করছেন। একটা কথা বলি যে অমিত শাহজি কি নতুন কোনো দায়িত্ব সেদিন কি আলাদা করে কথা বলেছেন? না, কোনো দায়িত্বের ব্যাপারে কথা হয়নি। উনি বলছেন যে এখানকার যারা আছেন বা দিল্লির তারা বসে ঠিক করবেন, কথা বলে কি কার কি কাজ হবে। রাজ্যকে বিভিন্ন জোনে ভাগ করে আপনাকে কোনো একটা জোনের দায়িত্ব দেওয়া জানা নেই আমার, কিছু না ঘোষণা হলে আমি কী করবো? আমাকে বলেছেন কাজ করতে হবে, আমি ওকে। আমি যেদিন থেকে রাজনীতিতে এসেছি যেই ছন্দে ছিলাম গত 10 বছর ধরে সেই একই ছন্দে আছি। খড়গপুর নিয়ে কিছু বিশেষ ভাবনা? সেটা পার্টি ভাববে, আমি কিছু ভাবছি না। খড়গপুরকে কেন্দ্র করে আপনি আপনার অ্যাক্টিভিটি? না, খড়গপুর আমার কেন্দ্র, ওখানে 10 বছর ধরে আমি আছি। তো গেলে ওখানে থাকি, বাকি আশেপাশে জেলায় ওই জেলায় কাজ করি। আর ইলেকশনের সময় যদি আমাকে পার্টি বলে ওখানে বিধায়ক লড়তে হবে তো আমি লড়বো। ওখান থেকেই তো সেই ইতিহাসের শুরু হয়েছিল। সেই ইতিহাস শুরু হয়েছে যতক্ষণ না এখানে ক্ষমতায় আসছে বিজেপি, সে লড়াই চলবে আমাদের। নির্বাচনের হাওয়া তো 1-2 মাস আগেই উঠবে, আর রাজনীতির পরিবর্তন 1 মাসের মধ্যেই হতে পারে যদি আপনার কাছে মশলা থাকে। আজকে পশ্চিমবাংলায় যা পরিস্থিতি আছে, মানুষ পরিবর্তন চাইছে, বিজেপি গুছিয়ে নামছে। এবার নামলেই দেখবেন যে হাওয়া ঠিক উঠে গেছে। তৃণমূল কংগ্রেস কোথাও নামে না। পুলিশ প্রশাসন কিছু লোক আছে তারা, আর কিছু পেটোয়া লোক, এই 100 দিনের কাজের লোক, এই যারা লক্ষ্মী ভাণ্ডার পেয়েছেন ওদের নিয়ে হল ভর্তি করে দিয়ে এটাকে রাজনীতি বলে না। একটু হাওয়া এদিক ওদিক হলে এরা কেউ নেই পার্টির, আর এর উপরে ভরসা করে রাজনীতি চলে। দিলীপ ঘোষ সবসময় কড়া কথা বলার জন্য, মানে আমরা তাকে জানি। 2026-এ কি হতে চলেছে? পশ্চিমবাংলার একজন নাগরিক হিসেবে বলছি, পশ্চিমবাংলার মানুষ আর টিএমসি সরকারকে বরদাস্ত করতে পারছে না। তারা চাইছেন পরিবর্তন, একটা যোগ্য হাতিয়ার চাই। আমার মনে হয় বিজেপি সে হাতিয়ার। বিজেপি সেই জায়গায় আছে যে একদম বিজেপি পরিবর্তন করতে পারে। আজকে কি কথাবার্তা বলতে যাচ্ছেন? রাজ্য সভাপতি আছেন, উনি ওনার সঙ্গে বসে একটু ফিউচার প্ল্যান কি হতে পারে ওনার সঙ্গে কথা বলবো। উনি কি চাইছেন? খড়গপুর কেন্দ্রিক না রাজ্য? না, পুরো রাজ্যের। একটা পার্টি যেটা মুমূর্ষু অবস্থায় আছে, যেটাকে বলা হয় আইসিইউ তে ঢুকে গেছে, তো সেখানটাতে বিশেষ ডাক্তারের প্রয়োজন হয়। দিলীপ ঘোষকে ডাকা হয়েছে। তিনি কি পারবেন পার্টিকে বাঁচাতে? তার তো কোনো পোস্ট নেই। কোনো রাজনৈতিক দল তাদের একটা স্ট্রাকচার থাকে, অর্গানাইজেশনাল স্ট্রাকচার। আজকে বিজেপির কোনো স্ট্রাকচার নেই এই রাজ্যেতে। না আছে রাজ্য কমিটি, জেলা কমিটি, মন্ডল কমিটি, বুথ তো ছেড়েই দিন। লড়বেনটা কিভাবে? কমান্ড সিস্টেমটা কি হবে? শুধু ওপর থেকে এসে মিডিয়ার সামনে অমিত শাহ বলে গেলে আর সঙ্গে সঙ্গে কাজ হবে? কোনো কমান্ড সিস্টেম নেই, স্ট্রাকচার নেই, অর্গানাইজেশন নেই। দল চাইলে ফের খড়গপুরে লড়তে রাজি দিলীপ ঘোষ। সবসময় পছন্দের আসন খড়গপুর। বিধানসভা থেকে লোকসভা ভোটে জয়ী হয়েছি। গত লোকসভা ভোটে পছন্দের আসন মেলেনি, যার ফলাফল সবাই দেখতে পেয়েছে। ফের ইঙ্গিতপূর্ণ মন্তব্য দিলীপ ঘোষের। 26-এ কি দিলীপ ঘোষকে আবার খড়গপুরে দাঁড়াতে দেখা যাবে? সেটা পার্টি ঠিক করবে। আমার সবসময় পছন্দের আসন খড়গপুর। যখন থেকে আমাকে দাঁড়াতে বলা হয়েছিল আমি খড়গপুর বলেছিলাম। লোকসভায় তাই ছিল। গতবারে আমার পছন্দের বাইরে করা হয়েছিল। মানে এই ভুগতে হয়েছে পার্টিকে, সেটা সবাই দেখেছেন রেজাল্ট কি হয়েছে। জানি না ব্রাত্য কি ব্যাপার। যারা পার্টির নেতৃত্বে আছে তারা ডিসিশন নিচ্ছে, তারা কাজ করছে। তো সেরকম এখন সবাইকে দরকার আছে। আমাকে অন্য রাজ্যের বাইরে একাধিক রাজ্যের দায়িত্ব হয়েছিল, সেখানে আমি কাজ করেছি। এখন পশ্চিমবঙ্গ জিততে হবে, সবাইকে একমুখী লড়াই করতে হবে। দিলীপ ঘোষ এর আগে খড়গপুর বিধানসভায় জয়ী হয়েছিলেন। জ্ঞান সিং সোহনপাল দীর্ঘদিনের কংগ্রেস বিধায়ক, তাকে হারিয়েছিলেন। হারিয়ে দিলীপ ঘোষ প্রথমবার বিধানসভায় পা রেখেছিলেন রাজনীতিতে আসার কয়েক মাসের মধ্যেই। তারপরে দিলীপ ঘোষ একটা সময় মেদিনীপুর থেকে লড়াই করে সাংসদ হয়েছিলেন। পরবর্তী সময় অবশ্য দিলীপ ঘোষ তাকে পরবর্তী সময়ে 2024-এর নির্বাচনে তাকে দুর্গাপুর থেকে দল লড়তে পাঠায়, কিন্তু ফলাফল প্রত্যেকেই দেখেছে, ফলাফল পরিষ্কার। বোধহয় সেই আক্ষেপটাই দিলীপ ঘোষের গলাতে ধরা পড়ল। তিনি বারবার বলছেন যে সবসময়ের জন্যই খড়গপুর আমার পছন্দের আসন, সেখান থেকে আমি লোকসভা ভোটে জয়ী হয়েছি, বিধানসভায় জয়ী হয়েছি। লোকসভা ভোটে পছন্দের আসন মেলেনি, যার ফলাফল সবাই দেখতে পেয়েছে। কোথাও গিয়ে কি একেবারে
দলীয় নেতৃত্বকে কোনো বার্তা দিলেন দিলীপ ঘোষ? ইতিমধ্যেই কিন্তু এই প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে। ঠিক কি বলেছেন শোনাই। দিলীপ ঘোষকে আবার খড়গপুরে দাঁড়াতে দেখা যাবে? সেটা পার্টি ঠিক করবে। আমার সবসময় পছন্দের আসন খড়গপুর। যখন থেকে আমাকে দাঁড়াতে বলা হয়েছিল আমি খড়গপুর বলেছিলাম, লোকসভায়ও তাই ছিল। গতবারে আমার পছন্দের বাইরে করা হয়েছিল। মানে এই যে ভুগতে হয়েছে পার্টিকে, সেটা সবাই দেখেছেন রেজাল্ট কী হয়েছে। জানি না ব্রাত্য কী ব্যাপার, যারা পার্টির নেতৃত্বে আছে তারা ডিসিশন নিচ্ছে, তারা কাজ করছে। তো সেরকম এখন সবাইকে দরকার আছে। আমাকে অন্য রাজ্যের বাইরে একাধিক রাজ্যের দায়িত্ব হয়েছিল, সেখানে আমি কাজ করেছি। এখন পশ্চিমবঙ্গ জিততে হবে, সবাইকে একমুখী লড়াই করতে হবে। আর এই মুহূর্তে যা আপডেট পাওয়া যাচ্ছে, দুর্গাপুরে শ্রমিকের সঙ্গে একসঙ্গে বেশ কিছু কি মঞ্চ শেয়ার করতে চলেছেন দিলীপ ঘোষ, কারণ সেরকমই তো সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে। 13ই জানুয়ারি দুর্গাপুরে এক মঞ্চে থাকবেন প্রাক্তন রাজ্য সভাপতি বিজেপির এবং বর্তমান রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, শ্রমিক ভট্টাচার্য। তিনি এক মঞ্চে থাকতে চলেছেন, তবে একবার নয় বারবার, কারণ অমিত শাহ তিনি যখন পেপ টক দিয়েছেন, প্রত্যেককে বসিয়ে একটা বার্তা দিয়েছেন, প্রত্যেককে একসঙ্গে ঝাঁপিয়ে পড়তে হবে, কারণ 26-এ এই রাজ্য টার্গেট বঙ্গ বিজেপির কাছে। তাই প্রত্যেককে নিজেদের মধ্যে দ্বন্দ্ব ভুলে একসঙ্গে কাজ করতে হবে। যে কারণে আজকে আমরা দেখলাম দিলীপ ঘোষ তিনি সোজা পৌঁছে গিয়েছিলেন শহর থেকে বিজেপির দপ্তরে, সেখানে শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে এখনো বৈঠক চলছে। তবে সূত্র মারফত বেশ কিছু জায়গায় তারা একটা মঞ্চেই থাকবেন এরকমই খবর পাওয়া যাচ্ছে। দিলীপ ঘোষ এবং শ্রমিক ভট্টাচার্য আপাতত যা আপডেট পাওয়া যাচ্ছে, 13ই জানুয়ারি দুর্গাপুরে এক মঞ্চে বক্তব্য রাখতে চলেছেন। এবং শুধুমাত্র তো 13ই জানুয়ারি নয়, এই 13ই জানুয়ারি হয়তো শুরু হতে চলেছে, কারণ বিধানসভা নির্বাচনের আগে যতটা সময় রয়েছে সেই প্রত্যেকটা সময়কেই কাজে লাগাতে চাইছে বঙ্গ বিজেপি নেতৃত্ব। সেই কারণেই কি প্রাক্তন রাজ্য সভাপতি এবং বর্তমান রাজ্য সভাপতি একসঙ্গে ভোটের ময়দানে নামছেন? জানাবেন আমার সহকর্মী প্রদীপ্ত সঙ্গে রয়েছে। প্রদীপ্ত, কি খবর পাওয়া যাচ্ছে? দেখো, আগামী 13ই জানুয়ারি দুর্গাপুরে শ্রমিক ভট্টাচার্য এবং দিলীপ ঘোষ একসঙ্গে সভা করতে চলেছেন বলেই জানা যাচ্ছে। এবং দিলীপ ঘোষের অনেকে দ্বিতীয় ইনিংস হিসাবে ব্যাখ্যা করছেন, অনেকে বলছেন যে সক্রিয় হওয়ার পর বা বিজেপির মূল স্রোতের রাজনীতিতে সক্রিয় হওয়ার পর তিনি প্রথম সভা করতে চলেছেন আগামী 13ই জানুয়ারি। এবং সেই 13ই জানুয়ারি সেই সভা মঞ্চেই রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য উপস্থিত থাকবেন। শ্রমিক ভট্টাচার্যের এই কর্মসূচিটি পূর্ব নির্ধারিত ছিল, কিন্তু গতকালের পর থেকে গোটা প্রেক্ষাপট যেহেতু বদলে গিয়েছে বিজেপির অন্দরে, এবং সেখানেই দিলীপ ঘোষকে সংযোজন ঘটানো হলো। এবং দিলীপ ঘোষ প্রায় 1.5 ঘন্টা হতে চললো রাজ্য বিজেপি দপ্তরে এসছেন, সদলেকের যে দপ্তর সেখানে বৈঠক চলছে। এবং সেই বৈঠকে তাৎপর্যপূর্ণভাবে শ্রমিক ভট্টাচার্য এবং দিলীপ ঘোষের পাশাপাশি রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক সংগঠন অমিতাভ চক্রবর্তী তিনিও উপস্থিত রয়েছেন। এবং তিনজনের মধ্যে আলাপ আলোচনা চলছে দিলীপ ঘোষকে কিভাবে কাজে লাগানো হবে, কোন কোন সভায় নিয়ে যাওয়া হবে, কি ভাবে তাকে কাজে লাগানো হবে। তাই একটা বিষয় জানতে ইচ্ছা করছে যে দুর্গাপুর জায়গাটাকে প্রাথমিকভাবে বেছে নেওয়া হলো কেন? মানে এখনো পর্যন্ত যে আপডেট আমাদের কাছে রয়েছে 13 তারিখ, এবং সেটা দুর্গাপুরটাকে কেন বেছে নেওয়া হলো? মানে দিলীপ ঘোষের সাম্প্রতিক অভিজ্ঞতার জন্য কি? দেখো, দিলীপ ঘোষ লোকসভা নির্বাচনে ওখান থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন এবং তিনি বারংবার খড়গপুরের বাইরে যে এলাকাটায় বারংবার ছুটে গিয়েছেন সেটা কিন্তু বর্ধমান দুর্গাপুর এলাকাতেই। আর সেই কারণেই সম্ভবত দুর্গাপুরের যে সভা শ্রমিক ভট্টাচার্য বক্তা ছিলেন সেখানেই দিলীপ ঘোষকে নিয়ে যাওয়া হলো এবং দলের মধ্যে যে ঐক্যের বার্তা সেটা দুর্গাপুরের মঞ্চ থেকেই প্রকাশ্যে নিয়ে আসা হবে, অন্তত তেমনটাই মনে করছেন বঙ্গ বিজেপির নেতৃত্ব। বেশ, অনেক ধন্যবাদ। আর এবার নজর রাখতে হচ্ছে বাংলাদেশের দিকে। মৌলবাদী ইউনূসের আরো এক ন্যাক্কারজনক সিদ্ধান্ত। ভাষা আন্দোলনের ইতিহাস ভুলিয়ে দিতে চায় ইউনূস প্রশাসন। নতুন বছরে ছুটির তালিকায় রাখাই হয়নি 21শে ফেব্রুয়ারিকে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস 21শে ফেব্রুয়ারি রাষ্ট্রীয় ছুটি বাতিল করে 2026 শিক্ষাবর্ষের ছুটির তালিকা প্রকাশ করেছে মৌলবাদী ইউনূস সরকার। সুমন মহাপাত্র আমাদের সঙ্গে লাইভে রয়েছেন, আমাদের সহকর্মী। সুমন, অনেকেই বলেন বাংলাদেশ 71-এ স্বাধীন হলেও তার শুরুটা কিন্তু হয়েছিল সেই 21 তারিখ থেকেই, যেদিনকে রাস্তায় নেমে এসেছিল লাখো লাখো বাঙালি বাংলাদেশি তরুণ তরুণীরা। বোধহয় সেটাকেই আঘাত করতে চাইছে ইউনূস সরকার। দেখো, ভাষা শহীদদের কথা আমরা প্রত্যেক জানি এবং 21শে মুক্তি বাংলাদেশ একটা সমারোহে পালন করার দিন এবং সেদিন রাষ্ট্রীয় ছুটি থাকে। কিন্তু এই যে
কট্টরপন্থী উগ্রবাদী মৌলবাদীদের হাতে বাংলাদেশটা চলে গেছে অনেকেই মনে করছেন। তার কারণ এটাই, অন্তর্বর্তী সরকার চালাচ্ছেন মোহাম্মদ ইউনূস, আর তিনি এই ছুটি বাতিল করে দিয়েছেন যে রাষ্ট্রীয় ছুটি যেটা থাকে 21শে ফেব্রুয়ারির দিন। শুধু 21শে ফেব্রুয়ারি অর্থাৎ বাংলা ভাষার আন্দোলনের ইতিহাসটাকে মুছে ফেলার চেষ্টা তা নয়, তার সঙ্গে সঙ্গে কিন্তু মূলত হিন্দুদের যে অন্যান্য দিনগুলো থাকে, পুজোর দিন, সরস্বতী পুজো, মহালয়া, বুদ্ধ পূর্ণিমা, সংখ্যালঘু যেখানে তারা, সেগুলোকেও কিন্তু বাদ দিয়ে ফেলার চেষ্টা করা হচ্ছে, ছেড়ে ফেলার চেষ্টা করা হচ্ছে। অর্থাৎ উগ্রপন্থী কট্টরবাদী মৌলবাদীদের হাতে যে গোটা বাংলাদেশ চলে গিয়েছে, এটা তার কিন্তু জলজান্ত প্রমাণ। এবং স্বাভাবিকভাবে 21শে ফেব্রুয়ারি বাংলাদেশ একটা অন্যতম দিন, ভাষা শহীদদের সেদিন মর্যাদার সঙ্গে পালন করা হয়, শহীদদের উদ্দেশ্যে অনেক বার্তা দেওয়া হয়। সেই দিনটাকে কিনা ছুটি থেকে বাদ দিয়ে নতুন প্রজন্মকে নতুন একটা ইতিহাস শেখানোর চেষ্টা করছেন এই মোহাম্মদ ইউনূস এবং কট্টরপন্থী উগ্রবাদী মৌলবাদীরা, এবং সেই জায়গা থেকে কিন্তু এই সিদ্ধান্তের সমালোচনা করা আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট শিক্ষাবিদ পবিত্র সরকার। পবিত্রবাবু, শুভজিৎ রয়েছে। পবিত্রবাবু, যে বাংলাদেশ হাদিকে নিয়ে মাতামাতি করে, সেই বাংলাদেশ আজকে সালামকে ভুলে যায়, রফিককে ভুলে যায়, বরকতকে ভুলে যায়, জব্বরকে ভুলে যায়, ভাষা আন্দোলনকে ভুলে যায়। যে খবর দেখাচ্ছি আমরা, নতুন যে ছুটির তালিকা প্রকাশ করা হয়েছে, সেখানে 21শে ফেব্রুয়ারি ছুটি বাতিল করে দেওয়া হয়েছে। কিভাবে দেখছেন বিষয়টা? একটা আত্মঘাতী সিদ্ধান্ত এবং সারা পৃথিবীর সামনে নিজেকে অপমান করার একটা দৃষ্টান্ত। 21শে ফেব্রুয়ারি হচ্ছে বাংলাদেশের জন্মের কারণ, এবং সেই সঙ্গে সঙ্গে বাংলা ভাষার পৃথিবীর সঙ্গে যুক্ত হওয়ার ব্যাপার আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে। তার ফলে পৃথিবীর সমস্ত ভাষার সঙ্গে বাংলা ভাষার একটা যোগ তৈরি হলো। তো সেই ব্যাপারটা যা বাংলাদেশকে বাংলাদেশ করে তুলেছে, তার একটা নিজস্ব গৌরব এনে দিয়েছে, সেটাকে অস্বীকার করা মানে ওই যে গাছে বসেছি, এই ডালে বসেছি, সেই ডালের গোড়া কাটা। এটা শুধু মূর্খতা নয়, এটা হচ্ছে মানে কি বলবো, এটা নিজেকে অপমান করা এবং দেখিয়ে সারা পৃথিবীকে দেখিয়ে দেখো আমরা কতটা নিজেদের নিচে নামাতে পারি, কতটা নিজেদের অপমান করতে পারি। ধন্যবাদ। বাংলাদেশ যখন নিজের ইতিহাসকে ভুলতে বসেছে, তখন আমার দেশও কিন্তু তৈরি, কারণ সেখানে অস্বস্তিকর পরিস্থিতি হওয়া মানে আমার দেশেও কোথাও একটা উদ্বেগ কাজ করে। আর সীমান্তে কাঁটা তারহীন এলাকা এই মুহূর্তে গলার কাঁটা বিএসএফ এর কাছে। ভারত বাংলাদেশের অরক্ষিত সীমান্ত নিয়ে বাড়ছে উদ্বেগ। অরক্ষিত সীমান্ত বেশ কিছু জায়গা কাঁটা তার নেই, সেই জায়গা যথেষ্ট উদ্বেগ বাড়াচ্ছে, যদিও সেটা নিয়েও রাজনৈতিক চাপানুতর রয়েছে। আমার সঙ্গে রয়েছেন আমার সহকর্মী সায়ন্ত। তাহলে এই অরক্ষিত সীমান্ত নিয়ে কি ভাবনা চিন্তা করছে বিএসএফ? কারণ আমার দেশকে তো সুরক্ষিত করতে হবে, আমার দেশের সেই সমস্যা, উদ্বেগ তো কাটাতে হবে। শান্ত, একদমই। দেখো, ভারত পাকিস্তান যে সীমান্ত, সেই সীমান্তের থেকেও বেশি চিন্তা হয়ে দাঁড়াচ্ছে এখন ভারত বাংলাদেশের যেখানে অরক্ষিত সীমান্ত, তার কাঁটা তার নেই, সেই এলাকাগুলো নিয়ে কিন্তু এবার নিজেদের স্ট্র্যাটেজিক ভাবনা চিন্তায় বদল আনলো বিএসএফ। যেটা সূত্রের খবর, বিএসএফ এই কাঁটা তারহীন অংশ যেটা রয়েছে 569 কিলোমিটার, যে 569-এর মধ্যে 463-র মতো কিলোমিটারের মতো জায়গা ল্যান্ড, অর্থাৎ মাটির ওপরে রয়েছে, সেইখানে নিজেদের গুমটি তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে। সেই গুমটিতে ন্যূনতম 4 জন করে জওয়ান থাকবে। তারা কোনোভাবেই সেই অংশটির জায়গাটি ছেড়ে কোথাও যাবে না, সর্বদা নজরদারি রাখবে। 1, 2, প্রত্যন্ত এলাকা, সুন্দরবনের প্রত্যন্ত এলাকা হোক, নদী নালা হোক, অথবা যে এলাকাগুলো হিলের ওপর দিকে যে সীমান্ত, সেই সব এলাকায় ড্রোন দিয়ে নজরদারি বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যে কারণে অত্যাধুনিক ড্রোন, যেগুলো নাইট ভিশন ড্রোন, সেই ড্রোনগুলো কিন্তু এবার বিএসএফ মোতায়েন করবে এবং সীমান্তের উপরে কড়া নজরদারি রাখবে। 3, কাঁটা তার নেই মূলত উত্তরবঙ্গ সীমান্তে সব থেকে বেশি। এই উত্তরবঙ্গ সীমান্তে মূলত চাপ বাড়াচ্ছে, যে কারণে বাকি সীমান্ত থেকে উত্তরবঙ্গের দক্ষিণবঙ্গের দুটো, অর্থাৎ মোট 6টা জেলার উপরে বিশেষ নজরদারি রাখার নির্দেশ দেওয়া হয়েছে। যে জায়গাগুলো স্ট্র্যাটেজিক্যালি একেবারে বাংলাদেশের সব থেকে উত্তরবঙ্গের 6টি জেলায় বিশেষভাবে নজর, এবং যে সমস্ত জেলায় নদীর উপর দিয়ে সেই সীমান্ত রয়েছে, সেই জায়গাগুলো যেমন ভাবাচ্ছে সেখানে ড্রোন দিয়ে নজরদারি চলবে। আর যে সমস্ত জায়গায় জমি সমস্যা কোথাও রয়েছে কাঁটা তারের জন্য, সেই জায়গাগুলো আলাদা করে ভাবাচ্ছে এবং আলাদা করে ব্যবস্থা নেওয়া হচ্ছে। তবে যে রাজনৈতিক চাপানুতরের কথা বললাম আমি এবং আমার সহকর্মী শান্ত, সেই রাজনৈতিক চাপানুতরটা আপনাদের সামনে এবার একটু তুলে ধরতে হবে। কারণ ভারত বাংলাদেশ সীমান্তে কাঁটা তার দেওয়া নিয়েই দুদিন আগেই আমরা দেখলাম একে অপরের বিরুদ্ধে তীব্র আক্রমণ নিয়েছেন অমিত শাহ, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুজনেরই বক্তব্য শোনাবো।
बीएसएफ को भूमि देनी पड़ेगी फेंसिंग के लिए भारत सरकार को। मेरे स्तर पर मैंने 7 पत्र लिखे ममता बनर्जी को। ये 6 साल के अंदर 3 बार गृह सचिव यहां कर मीटिंग कर गए चीफ सेक्रेटरी से। मैं पूछना चाहता हूं तृणमूल कांग्रेस की सरकार को, जमीन देने में क्या डर है? कि आपकी कोई रिस्पॉन्सिबिलिटी नहीं है या आप घुसपैठ होने देना चाहते हो? और फिर भी नदी नाले जंगल कहीं से कोई घुसपैठिया आ जाता है, कहां आता है? सबसे पहले गांव के थाने और पटवारी के बगैर कोई रह सकता है? इसके डॉक्यूमेंट कौन बना रहा है? बंगाल सरकार बना रही है। देश भर से जो घुसपैठिए पकड़े जा रहे हैं, इनके पास से बंगाल के डॉक्यूमेंट, फर्जी डॉक्यूमेंट पकड़े जाते हैं। उन्होंने घुसपैठियों को अपनी वोट बैंक मजबूत करने के लिए राज्य सरकार की नीति के रूप में स्वीकार कर लिया है। इसलिए मैं कहता हूं कि तृणमूल कांग्रेस घुसपैठ नहीं रोक सकती। बंगाल की डेमोग्राफी खतरनाक तरीके से बदल रही है और आने वाला समय बहुत चिंताजनक है। জিজ্ঞেস করুন অনুপ্রবেশ কার হাতে? তোমার হাতে। তুমি মহারাজ সাধু হলে আজ, আমি আজ চোর বটে। জিজ্ঞেস করুন দুঃশাসন মন্ত্রী বিএসএফ কার হাতে? অনেক জমি তোমায় দিয়েছি, কিন্তু তুমি করতে পারোনি। আগে ওগুলোর কাজ শেষ করো, যে জমিগুলো দিয়েছি তারপরে আবার দেব। তোমার তো বর্ডার করার কাজ নয়, তুমি এখন 1.5 কিলোমিটারটাকে 50 কিলোমিটার বাড়িয়ে দিয়ে গ্রামে গ্রামে ঢুকে বিএসএফকে দিয়ে থ্রেট করছো। আমি বিএসএফের বিরুদ্ধে নই, আমি সিআইএসএফের বিরুদ্ধে নই, আমি সিআরপির বিরুদ্ধে নই, আমি এজেন্সির বিরুদ্ধে নই, কিন্তু তাদের বলবো ইম্পার্শিয়ালি কাজ করতে। যদি বিজেপির কথাই চলে তাহলে তো বলতেই হবে। কই আমরা তো পুলিশকে বলি না বিজেপির কথাই, আমাদের কথাই চলো। তারা নিজের মতো করে, যতটা পারে করে। কাজেই মনে রাখবেন, বিনা যুদ্ধে 1 ইঞ্চি জমি ছাড়ছি না এবং ছাড়ব না। দেখুন, কাঁটাতারহীন সীমান্ত যখন আমার রাজ্যের মানুষকে এবং বিএসএফ কে ভাবাচ্ছে, তখন কিন্তু কৌশলগত একটা বদলও আনা হচ্ছে সেই সীমান্তের কথা মাথায় রেখে। আমার সহকর্মী সায়ন্ত সঙ্গে রয়েছেন। সায়ন্ত, তখন তুমি বললে যে গুমটি তৈরি করা হচ্ছে, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে ভারত মানে আমার দেশ অনেক অত্যাধুনিক প্রযুক্তিও আছে এই সীমান্ত রক্ষার কথা মাথায় রেখে। সেই দিকগুলো যদি তুমি একটু ব্যাখ্যা করো। একদমই, দেখো যেটা মূলত এই কাঁটা তার নেই যে এলাকাগুলো রয়েছে, সেই কাঁটা তার অংশ খোলা অংশ কিন্তু প্রায় 569 কিলোমিটার। আর সেই ফাঁকা অংশটাই কিন্তু এখন মূলত বিএসএফ এর কাছে সব থেকে বড় চিন্তার। স্বাভাবিকভাবে বিএসএফ এর তরফে সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই ফাঁকা অংশগুলোতে মূলত গুমটি তৈরি করা হবে, যেখানে ন্যূনতম 4 জন করে জওয়ান থাকবে। আর এই 4 জন করে জওয়ান কিন্তু কখনো ওই জায়গা ছেড়ে যাবে না, শিফট অনুযায়ী চেঞ্জ হবে, কিন্তু খালি অংশকে ছাড়া হবে না। এবং যে কারণে বাড়তি জওয়ান কিন্তু এই দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ ফ্রন্টিয়ারের ক্ষেত্রে মোতায়েন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে সব থেকে বেশি গত 1 বছর যদি পরিসংখ্যান দেখা যায়, সব থেকে বেশি অনুপ্রবেশকারী গ্রেপ্তার হয়েছে শুধুমাত্র পশ্চিমবঙ্গে যে ভারত বাংলাদেশ সীমান্ত রয়েছে সেখান থেকে অবৈধভাবে ঢুকতে গিয়ে। স্বাভাবিকভাবেই কোচবিহার, আলিপুরদুয়ার, 2 দিনাজপুর এবং মালদা, মুর্শিদাবাদ এই 6 জেলা বিশেষ করে নজর রয়েছে বিএসএফ এর। অনেক ধন্যবাদ সায়ন্ত। আর এই মুহূর্তে আরো একটা বড় খবরের দিকে নজর রাখতে হচ্ছে। ভারত পাকিস্তান সীমান্তে বিএসএফ এর জালে বাংলাদেশি যুবক। জম্মুর গাজানুজ থেকে গ্রেপ্তার বাংলাদেশি তরুণ, ধৃতের নাম শরীফুল ইসলাম। সুজয় আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী সুজয়, ডিটেল দাও। একজন বাংলাদেশি যুবক, তিনি চলে যাচ্ছে পাকিস্তানে, পাকিস্তান থেকে ভারতে ঢোকার চেষ্টা করছে। অদ্ভুত তো। একেবারে দেখো, একেবারে ভারত পাকিস্তান যে আন্তর্জাতিক সীমানা তার 1 কিলোমিটারের মধ্যে এই শরীফুলকে গ্রেফতার করা হয়েছে। এবং মূলত এই বাংলাদেশি যুবক কি উদ্দেশ্যে সে জম্মুতে গিয়েছিল, তার কারণ গত 30শে ডিসেম্বর সে জম্মুতে প্রবেশ করে, তেমনটাই পুলিশের জেরায় সে দাবি করেছে। কিন্তু তার উদ্দেশ্যটা কি ছিল, কি পরিচয় নিয়ে সেখানে গিয়েছিল, সেটা তাকে জানার চেষ্টা করা হচ্ছে। এবং ইতিমধ্যেই এনআইএ
সেন্ট্রাল আইবি সহ একাধিক যে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা তাকে জেরা করা শুরু করছে, তার কাছ থেকে তার মূল উদ্দেশ্য জানার চেষ্টা করা হচ্ছে এবং একই সঙ্গে সে ভারতেই বা এলো কী করে সেটাও একটা গুরুত্বপূর্ণ বিষয়। যখন বাংলাদেশ উত্তাল, যখন সেখান থেকে বিভিন্ন রকম উস্কানিমূলক মন্তব্য করা হচ্ছে, সেই পরিস্থিতির মধ্যেই কি এই শরীফুলের ভারতে প্রবেশ, নাকি তার আগে থেকে প্রবেশ করেছিল, অন্য প্রবেশ করার পর তার গতিবিধি কোথায় ছিল, অর্থাৎ পুরো তার রুটটা জানার চেষ্টা করছেন এই মুহূর্তে গোয়েন্দারা। কবে বাংলাদেশ থেকে সে ভারতে এলো, কোন পথে এলো, আসার পর কোথায় কোথায় ছিল এবং এই শরীফুলের কাছে কোনো নথিপত্র রয়েছে কিনা বা কোনো জাল নথি রয়েছে কিনা সেটাও তারা জানার চেষ্টা করছে। গোয়েন্দারা মনে করছে যে সে ভারতীয় নথি, একাধিক নথি জাল করেছে, তার কারণ বিভিন্ন জায়গায় সে হোটেলে ছিল বলে জানা যাচ্ছে, এমনকি ট্রেনে যাতায়াত করেছে। সুতরাং সেই সম্পর্কিত জায়গায় তার জাল নথি ব্যবহার করেছিল বলে গোয়েন্দারা মনে করছে। ফলে এই পরিস্থিতিতে বাংলাদেশি যুবক সেখানে কি কোনো রকম কোনো বিচ্ছিন্নতাবাদী সংগঠনের সঙ্গে যোগাযোগ করে অশান্তি সৃষ্টি করার চেষ্টা করছিল বা বিচ্ছিন্নতাবাদী সংগঠনের সাহায্য নিয়ে বাংলাদেশে কোনো রকমভাবে তাদের গতিবিধি বাড়ানোর চেষ্টা সেই ধরনের করছিল, অর্থাৎ জম্মু কাশ্মীর সেই জায়গা থেকে। এদিকে অপারেশন সিঁদুরে মার খাওয়ার পরেও পাক বেয়াদপি, ফের সীমান্ত পেরিয়ে ড্রোন পাঠানোর দুঃসাহস পাকিস্তানের। পুঞ্চে ভারতীয় ভূখণ্ডে বিস্ফোরক ও মাদক ফেলে পালায় পাক ড্রোন। ডিটেল নেব, বড় খবর সিজারের কাছ থেকে। সিজার, দেখো, নববর্ষের প্রথম দিনেই এই ঘটনা ঘটেছে। আজকে সকালবেলাতে পুঞ্চে, অর্থাৎ জম্মুর পুঞ্চে রানঘাট যে নালা রয়েছে এবং পুঞ্চ নদীর মধ্যবর্তী এলাকাতে, একদম এলএসি বা এলওসি লাগোয়া এলাকা, সেখানেই এই ঘটনা ঘটেছে। যেটা সেনা সূত্র থেকে জানা যাচ্ছে যে পাকিস্তানের দিক থেকে, পাক অধিকৃত কাশ্মীরের দিক থেকে একটি ড্রোন আসে, যে ড্রোনগুলো কোয়াডকাপ্টারগুলো ভারী মাল ব্যবহার করতে বিভিন্ন সময় ব্যবহার করা হয় এবং এই সীমান্ত পারাপারে বিভিন্ন সময় যে পাঞ্জাবেও আমরা দেখেছি সেখানে মাদক পাচার করার ক্ষেত্রে ব্যবহার করা হয়, ঠিক সেরকমই একটি ড্রোন থেকে কিছু অ্যামুনেশন অর্থাৎ কিছু কার্তুজ ড্রপ করা হয়, তার সঙ্গে কিছু মাদক ছিল এবং একটি আইডিও ছিল। অর্থাৎ কোথাও মনে করা হচ্ছে যে এদিকে সেটাকে রিসিভ করবার জন্য, এই কনসাইনমেন্টটাকে রিসিভ করবার জন্য কোনো জঙ্গি সংগঠনের সদস্য সেখানে থাকার কথা বা তাদের যে ওজিডব্লিউ যেটাকে বলা হয় ওভারগ্রাউন্ড ওয়ার্কার তার হয়তো ছিল, কিন্তু সেখানে সেনার নজরদারি থাকায় তারা সেই সময় সেই কনসাইনমেন্টটা রিসিভ করতে পারেনি। অর্থাৎ এই ধরনের বারে বারে পাকিস্তানের দিক থেকে বা পাক অধিকৃত কাশ্মীরের দিক থেকে যে প্ররোচনা দেওয়া হচ্ছে এবং তারা যে এপারে থাকা বিভিন্ন জঙ্গি সংগঠনকে মদত দিয়ে যাচ্ছে সেটা স্পষ্ট। কারণ আমরা সম্প্রতি দেখেছি লস্করের শীর্ষ নেতারা বারে বারে অপারেশন কাশ্মীর চালিয়ে যাওয়ার কথা বলছেন, সেই হুমকি দিচ্ছেন এবং এই ছায়াযুদ্ধ যেমন এদিকে চলছে, ঠিক একইভাবে পূর্ব সীমান্তে অর্থাৎ বাংলাদেশের দিক থেকেও সেই ছায়াযুদ্ধ চালিয়ে যাওয়ার প্রস্তুতি কিন্তু চালাচ্ছে পাক গোয়েন্দা সংস্থা এবং তার সঙ্গী এই জঙ্গি সংগঠন। বেশ, নজর থাকবে, নজর রাখো। পাকিস্তানের আশকারা পেয়ে ফের লম্পঝম্প লস্করে, ফের কাশ্মীরের দিকে চোখ তুলে তাকানো দুঃসাহস জঙ্গিদের। অপারেশন সিঁদুরে মার খেয়েও শিক্ষা হয়নি লস্করি তৈবার। অমৃতসর, গুরুদাসপুর, জুনাগড়, হায়দ্রাবাদ, বাংলাও নাকি পাকিস্তানের অংশ ছিল। কোমর ভেঙে গেলেও কাশ্মীর দখলের দিবা স্বপ্ন সাইফুল্লাহ কাসুরি। আর এই মুহূর্তে সব থেকে বড় খবরের দিকে নজর রাখতে হচ্ছে। যুব ভারতীতে টিকিটের টাকা ফেরতের প্রক্রিয়া শুরু। মাঠে উপস্থিত দর্শকদের টাকা ফেরতের প্রক্রিয়া শুরু করেছে সিট। টাকা ফেরতের জন্য আদালতের দ্বারস্থ হচ্ছে পুলিশ। এই মুহূর্তের বড় খবর নিঃসন্দেহে যুব ভারতীতে টিকিটের টাকা ফেরতের প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু। সুপ্রিয় আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোনে আমাদের সহকর্মী। সুপ্রিয়, ডিটেল দাও, মানে যারা টিকিট কেটেছিলেন তারা কিভাবে টাকা ফেরত পেতে পারেন, গোটা বিষয়টা সম্পর্কে এখনো পর্যন্ত কি জানতে পারছি আমরা? দেখো, ইতিমধ্যেই যেটা আমরা পুলিশ সূত্রে জানতে পারছি যে স্পেশাল ইনভেস্টিগেশন টিম অর্থাৎ এই তদন্তের জন্য যে সিট গঠন করা হয়েছিল, সিটের যারা সদস্যরা রয়েছেন বা সিটের তরফ থেকে কিন্তু এই যুব ভারতীতে মেসি ইভেন্টের যারা টিকিট কেটে মাঠে উপস্থিত ছিলেন তাদের টাকা ফেরত দেওয়ার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু করেছে। ইতিমধ্যে আদালতের কাছেও কিন্তু পুলিশের তরফ থেকে, আদালতের দ্বারস্থ হয়ে পুলিশের তরফ থেকে আবেদন করা হবে। এবং অন্যদিকে যেটা আমরা জানতে পারছি, টিকিট বিক্রির জন্য অনলাইন এবং অফলাইন দুভাবে টিকিট বিক্রি হয়েছিল এবং এই টিকিট বিক্রির জন্য যে সংস্থার দায়িত্বে ছিলেন সেই সংস্থার কয়েকজন কর্মকর্তা তাদেরকে ইতিমধ্যে পুলিশ জিজ্ঞাসাবাদ করেছে এবং তাদের কাছ থেকে যেটা জানতে পেরেছে যে 19 কোটি টাকার টিকিট বিক্রি হয়েছিল। এবং অন্যদিকে তদন্তে নামার পর মূল যে অর্গানাইজার অর্থাৎ সদস্য তার অ্যাকাউন্ট থেকে 22 কোটি টাকা ইতিমধ্যে ফ্রিজ হয়েছে এবং সেই সমস্ত টাকা গুলোকে কিন্তু এখন ফেরত দেওয়ার প্রসেস স্টার্ট করবে আদালতের দ্বারস্থ হয়ে। এবং বেশ কয়েকজন যারা দর্শক যারা মাঠে উপস্থিত ছিলেন
তাদের সঙ্গে কথা বলে পুলিশ তাদের স্টেটমেন্ট রেকর্ড করেছে এবং তাদের কাছ থেকে জানার চেষ্টা করেছিলেন তারা কিভাবে কত টাকা দিয়ে টিকিট কেটেছেন। আর এই সমস্ত প্রসেসের মধ্যে দিয়ে কিন্তু ধীরে ধীরে এই যে যুব ভারত দ্বীপের মেসি ইভেন্টে যারা উপস্থিত ছিলেন মাঠে দর্শক হিসাবে, যারা টিকিট কেটেছিলেন অনলাইন বা অফলাইনে, তাদেরকে টাকা দেওয়ার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া শুরু করতে চলেছে সিট এবং তার যাবতীয় যে প্রস্তুতি, সেই প্রস্তুতি শুরু হয়েছে বলে আমরা জানতে পারছি। শুভজিৎ, ধন্যবাদ। ছাব্বিশে রেলপথে বাংলাকে নতুন উপহার দেওয়া হলো। দেশের প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেন পেল বাংলা। চলতি মাসের মাঝামাঝি গুয়াহাটি হাওড়া বন্দে ভারত স্লিপার ট্রেন চালু হচ্ছে এবং এই স্লিপার ট্রেন নিয়েই বেশ পরীক্ষা করা হয়েছে। সেই ছবিও আপনাদের সামনে তুলে ধরিয়েছিলাম যে এক গ্লাস জল রাখা হয়েছিল, যে যাত্রীদের এই বন্দে ভারত যখন চলবে তাতে কোনো রকম অসুবিধা হবে না তো। এবং যে পুরো জার্নি, সেই জার্নিতে যতই ঝাঁকুনি হোক গ্লাসের জল ছলকে পড়েনি, সেটাই কিন্তু কেন্দ্রের তরফ থেকে এক্স হ্যান্ডেলে পোস্ট করা হয়েছিল। প্রথম স্লিপার ট্রেন পেল বাংলাদেশের প্রথম বন্দে ভারত। বাংলাকে নতুন উপহার 26-এ, অর্থাৎ নতুন বছরের শুরুতেই বাংলা নতুন উপহার পেল রেলপথে। দেশের প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেন পেয়েছি আমরা। চলতি মাসের মাঝামাঝি গুয়াহাটি থেকে হাওড়া যথেষ্ট ব্যস্ততম রুট এবং এই রুটে যথেষ্ট ট্রেনের একটা চাহিদাও থাকে এবং সেই রুটে বন্দে ভারত আসা মানেই যারা পর্যটক রয়েছেন বা যারা প্রায়শই নিত্য যাতায়াত করেন তাদের অনেকটা সুবিধা হলো। বন্দে ভারত স্লিপার ট্রেন চালু হচ্ছে। वैसा ही कंफर्ट अब ओवरनाइट जर्नी के लिए, वैसा ही कंफर्ट, वैसी सेफ्टी, वैसा ही स्टैंडर्ड एक नया ओवरनाइट जर्नी के लिए वो वंदे भारत स्लीपर से स्टार्ट होगा। इसमें टोटली न्यू टेक्नोलॉजी यूज की गई है। 2026 की आरंभ में ही ये काम कंप्लीट हुआ है। पहली जर्नी जैसा कोलकाता से गुवाहाटी के बीच में चलाएंगे और करीब करीब बहुत लंबा गुवाहाटी से लेके बोंगाईगांव, जलपाईगुड़ी, कूच बिहार, कंप्लीट बंगाल को कवर करते हुए मालदा होते हुए हावड़ा तक, कोलकाता तक ये ट्रैक रहेगा। আমাদের সঙ্গে রয়েছেন সহকর্মী সায়ন্ত। সায়ন্ত, আমরা জানি উত্তরবঙ্গে একটা বন্দে ভারত রয়েছে, তবে সেটা চেয়ার কার, তো কিন্তু এই স্লিপার আসা মানে আরো একটা বন্দে ভারত উত্তরবঙ্গের উপর দিয়ে গুয়াহাটি যাচ্ছে, যথেষ্ট আমাদের সুবিধা হবে। কিন্তু এর ভাড়া কত হতে চলেছে, ইন ডিটেল একটু জানাও। দেখো, ভাড়া কিন্তু সাধ্যের মধ্যে রাখা হবে বলে ইতিমধ্যে রেল মন্ত্রকের তরফে জানানো হয়েছে এবং ভাড়া যেটা হবে সেটা আপাতত সরকারিভাবে তারা তালিকা প্রকাশ করেনি। তবে যেটা জানানো হচ্ছে, দার্জিলিং মেল, উত্তরবঙ্গ এক্সপ্রেস, পদাতিক এক্সপ্রেসের মধ্যে কিন্তু ভাড়া রাখা হচ্ছে। তার থেকে সামান্য হয়তো হেরফের হতে পারে, কিন্তু নিউ টেকনোলজি বা যেভাবে আধুনিক এই ব্যবস্থা করা হচ্ছে বন্দে ভারত স্লিপারের জন্য, সেটা কিন্তু অন্যান্য ট্রেনকে রীতিমতো মাত করে দেবে, এমনই জানানো হচ্ছে রেল মন্ত্রকের তরফে। তবে আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় বলে রাখি, যেটা হচ্ছে রেল দুর্ঘটনার যে কবচ প্রক্রিয়া, এই কবচ প্রক্রিয়া কিন্তু সম্পূর্ণভাবে ইনস্টল থাকছে এই বন্দে ভারত স্লিপারে, যাতে কোনো রকম দুর্ঘটনার মধ্যে না পড়ে। যেহেতু অন্যতম প্রিমিয়াম ট্রেন হিসাবে ভারতের রেল মন্ত্রক এটাকে অন্তর্ভুক্ত করতে চলেছে এবং কলকাতা নয়, কলকাতা এবং বিহার, একই সঙ্গে মহারাষ্ট্র, দিল্লি, বেশ কয়েকটি রাজ্য থেকে কিন্তু এই স্লিপার ট্রেন একই সঙ্গে তারা রান করাবে। সেই কারণে কিন্তু এর কবচ প্রক্রিয়াকে সম্পূর্ণভাবে ইনস্টল করে তবেই তা নামাতে চলেছে ট্র্যাকে এবং মানুষের কাছে অন্যতম গ্রহণযোগ্য শুধু হয়ে উঠবে না, আকর্ষণীয় হয়ে উঠবে। কারণ তার যে ফিনিশিং, তার যেখানে মানুষ স্লিপারে যা যা ব্যবহার করে, সে যাবতীয় পরিকাঠামো কিন্তু অন্যান্য ট্রেনের তুলনায় অনেক বেশি আধুনিক বলেই দাবি রেলমন্ত্রী। ধন্যবাদ শান্ত। এদিকে শীতল বর্ষবরণের মধ্যেই শীত প্রেমীদের জন্য দুঃসংবাদ। ঝঞ্ঝার জেরে যোগান কমছে উত্তরে হাওয়ার। আগামী দুদিনে 2 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস চড়বে পারদ। কমলেশ আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী। কমলেশ, তাহলে এই যে কনকনে ঠান্ডা, সেটা কি এই মরশুমের জন্য মোটামুটি যাওয়ার পথে নাকি আবার কামব্যাক করবে? নিশ্চয়ই শীত আবার ফিরবে, জাঁকিয়ে শীত ফিরবে এরকমই পূর্বাভাস। তবে আপাতত যেহেতু পশ্চিমী ঝঞ্ঝা উত্তর পশ্চিম ভারতে রয়েছে, ফলে উত্তরে হওয়ার যোগান অনেকটাই কম। গতকাল যা ঠান্ডা ছিল, আজকে বেলা বাড়ার পর আস্তে আস্তে সেই ঠান্ডাটা কমতে শুরু করেছে এবং আগামী দুদিনে 2 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ কলকাতার তাপমাত্রা 15-16 ডিগ্রিতেও পৌঁছে যেতে পারে। তবে জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে আবার তাপমাত্রা কমতে শুরু করবে এবং যে জাঁকিয়ে শীত গত কয়েকদিনে পাওয়া গিয়েছে, সেই জাঁকিয়ে শীতের কাছাকাছি তাপমাত্রা নেমে আসবে, এরকমই পূর্বাভাস আবহাওয়া দপ্তরের। শুভজিৎ, ধন্যবাদ।
এদিকে নতুন বছরে বাতাসে বিষ, বর্ষবরণের বেলাগাম বাজি ফাটানোর ফল দিল্লির মতোই মাত্রা ছাড়া বায়ু দূষণ কলকাতা আর হাওড়ায়। নতুন বছরে তিলোত্তমার বাতাস অত্যন্ত খারাপ। কলকাতার সবচেয়ে দূষিত যাদবপুরের বাতাস। যাদবপুরে প্রতি ঘনমিটারে 380 মাইক্রোগ্রাম অতি সূক্ষ্ম ধূলিকণা। কলকাতার চেয়েও বেশি দূষণ হাওড়ায়। ঘুষুরিতে প্রতি ঘনমিটারে 427 মাইক্রোগ্রাম অতি সূক্ষ্ম ধূলিকণা। বেলুর মঠে প্রতি ঘনমিটারে 390 মাইক্রোগ্রাম অতি সূক্ষ্ম ধূলিকণা। উল্টে গেল ক্যালেন্ডারের পাতা। আবার নতুন বছর, নতুন আশা। হুল্লোর মজায় নতুন বছরকে বরণ বাঙালির। সকাল থেকেই সেলিব্রেশন গোটা শহর জুড়েই। ভিক্টোরিয়া থেকে চিড়িয়াখানা, নিকো পার্ক, ইকো পার্ক, বিভিন্ন জায়গায় ভিড়। পিছিয়ে নেই জেলাও। পিকনিক থেকে হুল্লোড়ে মেতে উঠেছে জেলাবাসী। বছরের প্রথম দিনে কল্পতরু উৎসবে কাশীপুর উদ্যানবাটি, দক্ষিণেশ্বর, বেলুর মঠ, কামারপুকুরেও কাতারে কাতারে মানুষের ভিড়। আপনাদের একই সঙ্গে দুটো ছবি দেখাচ্ছি। আমরা ভিক্টোরিয়ার ছবি দেখাচ্ছি আর দেখাচ্ছি আলিপুর চিড়িয়াখানার ছবি।